This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে জানিয়ে রাখবো গোটা দেশ যে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সেই বৈঠকের দিকে নজর রাখবো। প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হলো কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সিসিএস এর বৈঠক। অপারেশন সিঁদুরের সময় আপনাদের মনে থাকবে আমরা দেখেছিলাম প্রথমবার সিসিএস এর বৈঠক হতে দিল্লির বিস্ফোরণের জেরে কি বড়সড় কোনো পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে নজর রাখছে গোটা দেশ। আমি সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, প্রতিটা মুহূর্তের ছবি তোমার থেকে জানছিলাম, আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম, এখন কি শেষ পর্যন্ত খবর রয়েছে? দেখো, ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এই কেন্দ্রীয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠী বৈঠকে যাদের উপস্থিত থাকার কথা তারা প্রত্যেকেই ধীরে ধীরে উপস্থিত হয়েছেন। এবং এই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চেয়ার করবেন, কিন্তু তারপর দেখা যায় প্রধানমন্ত্রী খোদ নিজেই চেয়ার করছেন এই বৈঠকে। স্বাভাবিকভাবেই কতটা গুরুত্বপূর্ণ হলে এই বৈঠকে তিনি চেয়ার করেন। এবং অপারেশন সিঁদুরের আগে কিন্তু এই ধরনের বৈঠক আমরা বারবার দেখেছি এবং তারপরই দেখেছি সেই প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। এবারও কি সেই প্রত্যাঘাত নাকি অ্যাক্ট অফ ওয়ার, যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন যে আবারও যদি কোনো সময় জঙ্গি হামলা হয় তাহলে অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করা হবে। তাহলে কি অ্যাক্ট অফ ওয়ার শুধু ঘোষণার সময়ের অপেক্ষা? প্রধানমন্ত্রী বৈঠক শুরু করেছেন আর কিছুক্ষণ পরেই বুঝে যাবেন যে কি সিদ্ধান্ত হতে চলেছে। দেখো, ইতিমধ্যেই পাকিস্তানের তরফে কিন্তু এই বৈঠকের উপর নজর রয়েছে, কারণ ইতিমধ্যে পাকিস্তান কিন্তু সেনা মুভমেন্ট করতে শুরু করেছে, নিজের আকাশ সীমায় নোটাম জারি করেছে। ভারতের তরফে কিন্তু সেনা মুভমেন্ট শুরু হয়েছে। অর্থাৎ প্রত্যাঘাত তো হবে, কিন্তু সেটা কবে মূলত আজকেই তারা সিদ্ধান্ত নিয়ে নেবেন। এবং নিরাপত্তাগত কারণে বৈঠক শান্ত এবং বারংবার রাজনাথ সিং এর সেই কথাগুলো আমাদের মনে পড়ে যায়, যেখানে তিনি বলেছিলেন অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়নি, স্থগিত হয়েছে। আজকের এই বৈঠক, এরপরে কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে? বড়সড় কিছু নজর রয়েছে। मैं यहाँ बहुत भारी मन से आया हूँ। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. ঠিক আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেরকম বললেন যে এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে তাদেরকে কোনোভাবে রেয়াত করা হবে না। ঠিক একটু আগে আমার সহকর্মী শান্ত এই বিষয়টি তুলে ধরছিল যে অপারেশন সিন্দুর যেমন প্রত্যাঘাত ছিল ভারতের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনই বলেছিলেন যে ভারতের মাটিতে আবারও যদি এই ধরনের কোনো কার্যকলাপ হয় তাহলে সেটাকে যুদ্ধ হিসেবেই দেখবে ভারত। আর ঠিক এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তখন অন্যদিকে সিসিএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। ঠিক যে বৈঠক এর আগে পৌরোহিত্য করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু সেই বৈঠক পৌরোহিত্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এবং সেই বৈঠক চলছে। তারপরেই প্রশ্নটা উঠে আসছে, তাহলে কি এই বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে? সেদিকে আমাদের নজর থাকবে, প্রতি মুহূর্তের আপডেটের দিকে আমাদের নজর থাকবে। ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है।
एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंकी जड़ें निकलती हैं। প্রধানমন্ত্রীর কথা শুনছিলেন এবং তার বাস্তবায়নের ছবিটা আপনাদের দেখাবো। জয়সলমের সীমান্তে সেখানে ত্রিশূল মহড়া চলছে বলা যেতে পারে, কারণ নৌবাহিনী, সেনাবাহিনী এবং জলবাহিনীর ত্রিশূল মহড়া সেখানে চলছে। ছবিটা দেখুন। দিল্লিতে বিস্ফোরণ, সীমান্তে মহড়া 3 বাহিনী। রাজস্থানের জয়সলমেরে মহড়া স্থলবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা। পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে সীমান্তে চলছে 3 বাহিনীর মহড়া। এই ছবি আরো একবার প্রমাণ করে ভারত প্রস্তুত ছিল, আছে এবং থাকবে। এই মহড়া আরো একবার সেই কথাকেই প্রকট করে। দেখুন সেই ছবি। দিল্লিতে ষড়যন্ত্রে, দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে তার পিছনে যারা রয়েছে কাউকে রেয়াত করা হবে না। দিল্লিতে যে হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন তাদেরকে দেখতে যাওয়ার পর পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব, জখমদের সঙ্গে কথা বলেছেন এবং তারপরে সেই পোস্ট যেখানে পরিষ্কার করে বারংবার প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসছে ষড়যন্ত্রী কাউকে রেয়াত করা হবে না। গতকাল ভুটান থেকে এই বার্তা দিয়েছিলেন আর আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট। আপনাদেরকে আমরা ছবিটা দেখাচ্ছি। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হাসপাতালে পৌঁছে যান, কারণ দিল্লির এই বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং তারপরেই এই পোস্ট। এবং এই মুহূর্তে গোটা দেশের নজর যেদিকে রয়েছে তা হলো সিসিএস এর সেই বৈঠক। আর এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং তুলে ধরছি আপনাদের সামনে। চট্টগ্রাম বন্দরে পাক যুদ্ধজাহাজ পিএনএস সেফ। আর এখানেই প্রশ্নটা উঠছে, তাহলে কি ভারত মানে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে শামিল এবার পাকিস্তান আর বাংলাদেশ? আমরা এই নিয়ে আরো ডিটেলস জানবো। তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, এক কিসের ইঙ্গিত? দেখো, ঠিক দুদিন আগে পরশুদিনই চট্টগ্রাম বন্দরে সেখানে বলা চলে পিএনএস সুইফট সেই যুদ্ধ জাহাজ তারা নোঙর করেছে। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের সঙ্গে সেখানকার পাকিস্তানের যে বাহিনী, তারপরে কিন্তু এই প্রথম কোনো পাকিস্তানের একটা নৌবহর সেখানে ভিড়ল এবং নৌবাহিনীর প্রধান সেখানে রয়েছেন। 4 দিন তারা সেখানে সফর করবেন, তারা কথাবার্তা করবেন, আলোচনা চালাবেন, তারপরে চলে যাবেন। কোথাও কি যোগসূত্র রয়েছে? এই যে দিল্লিতে বিস্ফোরণ, সেখানে যখন বিস্ফোরণ হচ্ছে ওদিকে পাকিস্তান আমরা দেখলাম যে 2 দিন ধরে সেনাবাহিনী তারা মুভ করছে। আবার বাংলাদেশের 4 দিন আগেই মানে 4 দিনের যে সফর 2 দিন আগে তারা নৌবহর পাঠিয়েছে। কোথাও কি যোগসূত্র? ফলে পাকিস্তান এবং বাংলাদেশ কি কোথাও এক জায়গায় চলে আসছে যে ভারতকে আরো ব্যতিব্যস্ত করার জন্য? এখান থেকে সেই প্রশ্নটা আসছে একেবারে। এবং শুধু তাই না তন্ময়, আরো একটা বিষয় আমরা দেখেছি, এই যে বিস্ফোরক আসার রুটটাও যদি আমরা দেখি, বাংলাদেশ থেকে নেপাল হয়ে ভারতে ঢুকছে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে এই পিএনএসএফ এর চট্টগ্রাম বন্দরে নোঙর করা, সেখানে নৌবাহিনীর প্রধানের থাকা, কিসের ইঙ্গিত দিচ্ছে? কতটা স্পষ্ট হচ্ছে ইকুয়েশনটা? দেখো, একদম স্পষ্ট বলতে এখানে তো রাগঢাক কিছু নেই, কারণ বেশ কয়েকটা ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর কর্তারা তারা এসে ঘুরে গেছেন, গোয়েন্দা বাহিনীর কর্তা তারা বাংলাদেশ ঘুরে গেছেন। আর তারপর বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর রয়েছে সেখানে নৌবহর এসে পৌঁছেছে। ফলে কোথাও যোগসূত্র নয়, স্পষ্ট যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে কোথাও একটা বোঝাপড়া চলছে এবং সেই বোঝাপড়া ভারতের বিরুদ্ধে তারা ব্যবহার করে কিনা সেটার দিকে এখন লক্ষ্য রয়েছে ভারতীয় গোয়েন্দা বাহিনী, ভারতীয় সেনাবাহিনী বা আমাদের প্রতিরক্ষা মন্ত্রক বা দেশের। আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান ভয় কাঁপছে। একটু আগে শুভজিৎ বলছিল আমাদের 3 বাহিনীর মহড়া শুরু হয়ে গিয়েছে, আর পাকিস্তান কি চুপ করে রয়েছে? তারা ভাবছে এবার তাদের সাথে কি হবে, তারা বুঝতে পারছে না কি হতে চলেছে তাদের সাথে। তার কারণ এই বিস্ফোরণে যতই সময় গিয়েছে, তদন্ত গিয়েছে, পাক যোগ স্পষ্ট হয়েছে, আর তাতেই সক্রিয় হয়েছে মুনির বাহিনী। লাহোর, শিয়ালকোট পাক সেনার জোর তৎপরতা নজরে আসছে, মোতায়েন করা হয়েছে কোর 2 ও কোর 3। নেতৃত্বে রয়েছেন পাক সেনা লেফটেন্যান্ট
জেনারেল পদমর্যাদার আধিকারিক। আপনাদেরকে দুটো ছবি একই সঙ্গে দেখাতে চাইবো। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় সড়ো একটা প্রশ্ন বারবার করে, যেটা আমরা গতকাল থেকে বলছি, বাংলাদেশ যোগ কোথাও গিয়ে কি রয়েছে, আর সেটাই বোধহয় খানিকটা যে ছবিটা সামনে এসছে চট্টগ্রাম বন্দর থেকে, সেটা প্রমাণ হয়ে গেল। আর তারপরে পাক সেনার তৎপরতা নজরে আসছে। এই মুহূর্তে দুটো ছবি আমরা আপনাদের সামনে রাখছি। এই মুহূর্তে একদিকে চট্টগ্রাম বন্দর, যেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের জাহাজ, যুদ্ধ জাহাজ সেখানে এসে পৌঁছেছে, আর একদিকে পাক সেনার তৎপরতা। হুন্ডাই i20 কারের পর পরবর্তীকালে যখন যে গাড়িটি পাওয়া গিয়েছে ফোর্ড ইকোস্পোর্ট, সেই লাল গাড়ি নিয়ে এই মুহূর্তে কিন্তু যাকে বলে ছানবিন, সেই তদন্ত চলছে। তদন্তকারীদের আতশ কাচের তলায় এই মুহূর্তে এই গাড়ি, আপনারা সেই গাড়ির ছবি দেখছেন। ডক্টর উমরের ইকোস্পোর্ট এই গাড়ির হদিশ পাওয়া গিয়েছে। সিএসএফ এর টিম ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। তদন্তকারীরা সেই লাল গাড়ি তারা খতিয়ে দেখছেন, বলা ভালো খুঁটিয়ে দেখছেন সেই ছবি। উমরের নামে রেজিস্টার্ড এই গাড়ি, ডক্টর উমরের নামে রেজিস্টার্ড এই ফোর্ড ইকোস্পোর্ট গাড়িটি। এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর তথ্য দিয়ে আপনারা কি জানেন মুজাম্মিল শাহিনের ওয়ার রুম কোনটা ছিল? আল ফালাহ ইউনিভার্সিটির যে হস্টেল, সেটাই ছিল মুজাম্মিল শাহিনের ওয়ার রুম। পরিচয় গোপন রেখে আদিলকে হস্টেলে এনে রাখতো মুজাম্মিল। ঠিক কিভাবে তাদের এই পরিকল্পনা চলেছে, দিনের পর দিন সময় নিয়ে ওয়ার রুমে তারা প্ল্যান করেছে, আমি জানবো এই বিষয়ে আরো তথ্য আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহর কাছে রয়েছে। সুপ্রিয়, দেখো, এখনো পর্যন্ত যেটা তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত জানা যাচ্ছে যে ফারিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটির যে হোস্টেল, সেই হোস্টেলেই মুজাম্মিল শাহিনদের যে ওয়ার রুম, সেই ওয়ার রুম ছিল। অর্থাৎ ওখান থেকেই কিন্তু সমস্ত রকম পরিকল্পনা বা সমস্ত প্ল্যান এক্সিকিউট করার জন্য যাবতীয় যা প্রস্তুতি সমস্ত কিছু করা হয়েছিল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং পরিচয় গোপন করে আদিলকে হোস্টেলে এনে রাখতো মুজাম্মিল, এমনটাও কিন্তু তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন। অর্থাৎ এই যে হোস্টেল, সেই হোস্টেলে কিন্তু বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। আর সেই কারণে পরিচয় গোপন রেখে, অর্থাৎ বাইরের কেউ যাতে কোনো রকম ভাবে বুঝতে না পারে, সেই কারণে পরিচয় গোপন রেখেই তাকে ওই হোস্টেলে বিভিন্ন সময় এনে রাখা হতো, এমনটাও জানতে পারা গেছে তদন্তকারীদের তরফ থেকে। এবং এমনকি বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে এই মুয়াজ্জিলকে নিয়ে আসার জন্য পারমিশন করিয়েও নিত শাহিন, এমনটাও তথ্য সামনে উঠে আসছে। এমনকি ইউনিভার্সিটির রেজিস্টার ও সিসি ক্যামেরা থেকে যে তথ্য তদন্তকারীদের হাতে এসছে, সেখান থেকেই কিন্তু এই তথ্যগুলো ক্রমশ যত তদন্ত সামনের দিকে এগোচ্ছে ততই কিন্তু এই ধরনের। ধন্যবাদ। আর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই যে হোয়াইট কলার মডিউলের এপিসেন্টার কোথায়? ফরিদাবাদের এই আল ফালাহ ইউনিভার্সিটি। আর এই আল ফালাহ ইউনিভার্সিটি থেকেই ডক্টর উমর বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে বেরিয়েছিল। এবং তারপর আরো যেটা তদন্তে উঠে আসছে, এই ইউনিভার্সিটির যে ল্যাব রয়েছে, সেই ল্যাবেই এই তদন্তকারীরা সেই ল্যাবকেই ব্যবহার করেছিল এই বিস্ফোরক তৈরির জন্য বলে মনে করছেন। আর ইতিমধ্যেই তো আপনারা জানেন যে মুজাম্মিল এবং শাহিনকে আল ফালাহ ইউনিভার্সিটি থেকেই গ্রেফতার করেছে পুলিশ। হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় মূলত দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পরিকল্পনার ছক কষা হয়েছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। মূলত পরিকল্পনার এপিসেন্টার হিসাবে এই ইউনিভার্সিটিকেই মূলত জানাচ্ছেন তদন্তকারীদের একাংশ। কিন্তু শুধুমাত্র কি পরিকল্পনা করাই, নাকি এর ভিতরে আগামী দিনেও এই ধরনের নাশকতামূলক কাজকর্মের বীজ বপন করা হচ্ছে, সেটাও কিন্তু প্রশ্নের মধ্যেই রয়ে যাচ্ছে। তবে তদন্তকারীরা ইতিমধ্যে জানতে পেরেছে যে ডক্টর উমর নবী যে গাড়িটা কিনেছিল 29 অক্টোবর, সেই গাড়িটি কিন্তু 13 দিন ধরে এই আল ফালাহ ইউনিভার্সিটির ভেতরে রয়ে গিয়েছিল। আমার ক্যাম্প পার্সন অনুদীপকে একবার দেখাতে বলবো। এই সেই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে মুজাম্মিলের গাড়ির পাশেই রাখা ছিল ডক্টর উমর নবীর গাড়ি। তদন্তকারীরা জানাচ্ছেন যে সোমবার যে বিস্ফোরণ ঘটেছিল, এইখান থেকে সরাসরি বের করে উমর নবী প্রথমে মুজাম্মিলের যেখানে থাকতো, যেখানে ভাড়ায় থাকতো, সেখানে যায় এবং তারপর সেখান থেকে সরাসরি চলে যায় বদরপুর বর্ডার হয়ে দিল্লি।
তদন্তকারীরা ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অংশে যাবতীয় সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে। এমনকি এইখানে কার কার সঙ্গে উমরনবাবের সব থেকে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই তথ্য বের করার চেষ্টা চলছে। আলফাল্লাহ ইউনিভার্সিটির ভেতরে যে যাবতীয় পরিকল্পনা নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল তা কিন্তু ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছেন তদন্তকারীরা। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ফরিদাবাদ, আলফাল্লাহ ইউনিভার্সিটি। কালকে আবারও নোটাম জারি করলো বায়ুসেনা। অস্থায়ীভাবে বন্ধ থাকবে ভারতের আকাশসীমার একাংশ। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের আকাশসীমা নিয়ন্ত্রণ, একাধিক যাত্রীবাহী বিমানের রুট বদলের সম্ভাবনা। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর, আবারও নোটাম জারি করা হয়েছে এবং আবারও ভারতের আকাশসীমার একাংশ অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু কোন জায়গাটা স্পেসিফিক আপনাদের জানিয়ে রাখতে চাইব, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের আকাশসীমায় নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর ইতিমধ্যেই বারবার করে বলছি আমাদের 3 বাহিনী প্রস্তুত, মহড়া চলছে। স্থল, নৌবাহিনী এবং আকাশসীমা সমস্ত জায়গায় মহড়া চলছে। ইতিমধ্যে ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। রাজস্থানের জয়সলমের সীমান্তে মহড়া স্থলবাহিনীর, নৌ ও বায়ুসেনার এই মুহূর্তে মহড়া চলছে। ছবিগুলো দেখুন।